নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। আজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায় কি শাস্তি পাবেন সোমবার দুপুরের মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে। শিয়ালদা আদালতে বিচারক অনির্বাণ দাসের এজলাসে বসবে বেলা 12:30টায়। প্রথমে সঞ্জয় এবং তার আইনজীবীর কথা শুনবেন তিনি। শোনা হবে নির্যাতিতার পরিবারের বক্তব্য। তারপর দুপুরে শাস্তি ঘোষণা। আরজিকর মামলায় সঞ্জয়কে শনিবারই দোষী সাব্যস্ত করা হয়েছে। বিচারক তাকে জানিয়ে দিয়েছিলেন তথ্য প্রমাণের ভিত্তিতে তার অপরাধ প্রমাণিত, ফলে শাস্তি তাকে পেতেই হবে। এমনকি যে ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাতে সর্বোচ্চ মৃত্যুদণ্ডও হতে পারে সঞ্জয়ের, জানিয়েছেন বিচারক। দোষী সাব্যস্ত হয়ে গিয়েছেন, এবার শাস্তি ঘোষণার পালা। সোমবারই শিয়ালদা আদালতে বিচারক অনির্বাণ দাস জানিয়ে দেবেন কি শাস্তি দেওয়া হবে আরজিকর মামলায় দোষী সঞ্জয় রায়কে। তবে তার আগের দিন সঞ্জয়ের মধ্যে কোনো তাপ উত্তাপ চোখে পড়ল না। প্রেসিডেন্সি সংশোধনাগারে অন্যান্য দিনের মতোই দিব্যি খাবার খেলেন তিনি, ঘুরে বেড়ালেন নিজের মতো, এমনকি ক্যারামও খেলতে দেখা গেল তাকে। প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, শনিবার আরজিকর মামলার রায় শুনে কিছুটা হতাশ হয়েছিলেন সঞ্জয় রায়। আর সেদিন রাতে কিচ্ছু খাননি তিনি। তবে রবিবার সকাল থেকে তার আচরণে তেমন কোনো পরিবর্তন চোখে পড়েনি। জেলে স্বাভাবিক থেকেছেন সঞ্জয়, ক্যারামও খেলেছেন অন্যদের সঙ্গে। পাশাপাশি সঞ্জয়কে আদালত দোষী সাব্যস্ত করার পর থেকে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, কি শাস্তি দেওয়া হতে পারে তাকে। শনিবারই আদালত জানিয়ে দিয়েছিল তার অপরাধ প্রমাণিত, এতে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত তাকে দেওয়া হতে পারে। আজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত। সোমবার সাজা ঘোষণা। কি সাজা হয় সঞ্জয়ের, সেদিকে তাকিয়ে এখন গোটা দেশ। তবে তার আগে ফিরে দেখা যাক আজিকর কাণ্ড। 9ই অগস্ট 2024। গত বছরের 8ই অগস্ট নাইট ডিউটি ছিল সোদপুরের বাসিন্দা তরুণী চিকিৎসকের। সেই রাতে শেষবার ফোনে মায়ের সঙ্গে কথা হয় তাঁর। কিন্তু 9ই অগস্ট সব শেষ। হাসপাতালে সেমিনার হল থেকে উদ্ধার করা হয় তরুণী চিকিৎসকের দেহ। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয় তাঁকে। তদন্তে নামে কলকাতা পুলিশ। 10ই অগস্ট 2024 এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়। রাজ্য তথা দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। ঘটনার রেশ ছড়িয়ে যায় দেশ ছাড়িয়ে বিদেশেও। 12ই অগস্ট 2024 এই পরিস্থিতিতে গত 12ই অগস্ট নির্যাতিতার বাড়িতে যান মুখ্যমন্ত্রী। শোকস্তব্ধ পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। অভিযুক্তকে গ্রেফতার করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। 13ই অগস্ট 2024 ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের দাবিতে মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে গত 13ই অগস্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। 14ই অগস্ট 2024 এই ঘটনার সুবিচারের দাবিতে পথে নামে কলকাতা। গত 14ই অগস্ট রাত দখল করেন মহিলারা। তাতে ব্যাপক সাড়া মেলে। অংশ নেন বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষজন। সেই রাতেই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যাপক ভাঙচুর করা হয়। 18ই অগস্ট 2024 গত 18ই অগস্ট এই ঘটনায় সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলা দায়ের হয়। এদিকে আবার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সরব হন চিকিৎসকরা। 2 ও 3 সেপ্টেম্বর 2024 গত 2 ও 3 সেপ্টেম্বর জুনিয়র চিকিৎসকরা লালবাজার অভিযান করেন। 10ই সেপ্টেম্বর 2024 10ই সেপ্টেম্বর সল্টলেক সেক্টর 5-এ স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকরা অবস্থান আন্দোলন শুরু করেন। 11 ও 12ই সেপ্টেম্বর 2024 নবান্নে জুনিয়র ডাক্তারদের বৈঠকের ডাক দেওয়া হয়। তবে দুদিনই বৈঠক ভেস্তে যায়। 14ই সেপ্টেম্বর 2024 14ই সেপ্টেম্বর দুপুরে স্বাস্থ্য ভবনে চিকিৎসকদের অবস্থান মঞ্চে আচমকা পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি হিসাবে আন্দোলনকারীদের সঙ্গে কথাও বলেন তিনি। আন্দোলন প্রত্যাহারের আর্জি জানান। সেদিন সন্ধ্যায় ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকা হয়। সেই বৈঠকও বানচাল হয়ে যায়। এই টানাপোড়েনের মাঝে দফায় দফায় জেরার পর গ্রেপ্তার হন
আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। 16 সেপ্টেম্বর 2024 এই ঘটনার পর গত 16 সেপ্টেম্বর সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হয় চেয়ার থেকে। 20 সেপ্টেম্বর 2024 গত 20 সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তাররা অবস্থান প্রত্যাহার করেন। 27 সেপ্টেম্বর 2024 আরজিকর আন্দোলনের মাঝে গত 27 সেপ্টেম্বর সাগর দত্ত হাসপাতালে চিকিৎসক ও নার্সদের উপর হামলা করা হয়। মারধরের প্রতিবাদে শুরু হয় কর্মবিরতি। 5 অক্টোবর 2024 স্বাস্থ্য সচিবের পদত্যাগ, নিরাপত্তা সহ একাধিক দাবিতে গত 5 অক্টোবর ধর্মতলায় অনশন আন্দোলন শুরু করেন জুনিয়র ডাক্তাররা। 7 অক্টোবর 2024 গত 7 অক্টোবর মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের নাম উল্লেখ করে সিবিআই চার্জশিট পেশ করে আদালতে। 19 অক্টোবর 2024 গত 19 অক্টোবর মুখ্য সচিবের মাধ্যমে অনশনকারীদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21 অক্টোবর 2024 মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের ফের বৈঠক হয় নবান্নে। অনশনকারীরা তাঁর লাইভ সম্প্রচার দেখেন। বৈঠকের পর ওই দিনই অনশন প্রত্যাহার করেন জুনিয়র চিকিৎসকরা। 4 নভেম্বর 2024 গত 4 নভেম্বর সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। 11 নভেম্বর 2024 শিয়ালদহ আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া। 18 জানুয়ারি 2024 তার 2 মাস 7 দিনের মাথায় 18 জানুয়ারি শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন বিচারক। হাই নিউজ নেটওয়ার্ক। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে যুবককে খুন। কাঁথির 5 নম্বর ওয়ার্ডের ঘটনা। স্থানীয় ক্লাবে বাৎসরিক অনুষ্ঠান চলাকালীন এক যুবককে কুপিয়ে খুন করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। দুষ্কৃতীর নাম সৌরভ দাস। কী কারণে খুন করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। এখানে এই মঞ্জুরি কৃষ্টি ক্লাবের একটা ফাংশনকে কেন্দ্র করে দুই বন্ধু, ওদের মধ্যে বর্ষা হয়। বর্ষার সময় রাত 1টা নাগাদ একজন আরেকজনকে ছুরি চালায়। তখন এখানে স্থানীয় লোকজন তাকে হসপিটালে নিয়ে অ্যাডমিট করে। অ্যাডমিট নেওয়ার পরে উনি মারা যান। যিনি অ্যাকিউজড আছেন ওনার নাম সৌরভ দাস। ওনাকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি, লিগ্যাল অ্যাকশন টেকেন। একদিকে ডিসিজ আছে, তিনি এখন হসপিটালেই আছেন। আর এখানে বাকি পার্টগুলো আমরা খতিয়ে দেখছি। খো খো বিশ্বকাপে জয়ী ভারত। ভারতীয় দলের হয়ে পুরুষ এবং মহিলা 2 বিভাগই চ্যাম্পিয়ন। উদ্বোধনী খো খো বিশ্বকাপে জয় জয়কার ভারতের। পুরুষ ও মহিলা 2 বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। নয়াদিল্লিতে রবিবার মেয়েদের বিভাগে ভারত 78-80 ফলে হারায় নেপালকে। অধিনায়ক প্রিয়াঙ্কা ইংলে দুরন্ত ছন্দে ছিলেন, যার সাহায্যে মেয়েরা দ্রুত 34 পয়েন্ট তুলে নেয়। সেখানেই নেপালের ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায়। ফাইনালে ওঠার পথে মেয়েরা গ্রুপ পর্বে দাপটে হারায় দক্ষিণ কোরিয়া, ইরান, মালয়েশিয়াকে। এরপরে ভারত কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে ও সেমিফাইনালে জয় পায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। পুরুষদের বিভাগেও বিপক্ষে ছিল নেপাল। বিশ্বকাপের প্রথম ম্যাচেই নেপালকে হারিয়েছিল ভারত। ফাইনালেও সেই দাপট ধরে রেখে ভারত 56-36 পয়েন্টে জয় পায়। একসময় 26-0 পয়েন্টে এগিয়ে ছিল ভারত। কিছুক্ষণ পরে স্কোর দাঁড়ায় 26-18-তে। এরপর আক্রমণের জোর আরও বাড়ায় ভারতীয় দল। তারপর স্কোর গিয়ে দাঁড়ায় 56-18-তে। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি নেপাল। ভারতীয় দল প্রথম ম্যাচে নেপালকে 42-37 পয়েন্টে হারিয়েছিল। তারপরে শাসন ধরে রেখেছিল পরের ম্যাচগুলোতেও। সেমিফাইনালে দারুণ লড়াই করে ভারতের পুরুষ দলের বিরুদ্ধে জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। এবং খো খো বিশ্বকাপে পুরুষ ও মহিলা 2 দলই ভারতের হয়ে বিশ্বকাপ ছিনিয়ে এনেছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।